নমস্কার। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অর্থ বিল। আমাদের অর্থ বিল আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক পরিকাঠামোয় একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি কৌশিক সাউ সকল স্টুডেন্ট, সকল শিক্ষার্থী এবং আমার সকলের জন্য, আমার প্রিয় সকল মানুষের জন্য আমি অর্থ বিল সম্পর্কে আজকের কতিপয় আলোচনাগুলিকে একটু তুলে ধরতে চাই, যতটুকু আমার এ সম্পর্কে সম্যক ধারণা রয়েছে। যাই হোক, এবার আসি অর্থ বিল কী বা অর্থ বিল প্রসঙ্গে কিছু কথা জেনে নিতে। ভারতীয় সংবিধানে যদি ধারা অনুযায়ী ব্যাখ্যা করতে হয় কিছু, তাহলে অবশ্যই দেখব 110 নম্বর ধারায় যেসব কথাগুলি লিপিবদ্ধ করা আছে সেগুলি সবটাই অর্থ বিলের সাথে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। আমরা এই অর্থ বিলের কথা বলতে গিয়ে অবশ্যই অর্থ বিলের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকেও আমরা তুলে ধরব, কিন্তু তার পাশাপাশি আগে সব কিছুকে জানতে গেলে মোটামুটিভাবে একটু পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরা উচিত। তাই সেই কারণে মোটামুটিভাবে বলতে গেলে যদি অর্থ বিল সম্পর্কে আলোচনা করতেই হয়, তাহলে আমরা দেখব যে সংবিধানের 110 নম্বর ধারায় উল্লেখিত যে সকল বিলগুলির সাথে কোনো রকম কর বা ট্যাক্স ধার্য করা বা কোনো রকম করের বিলোপ সাধন করা বা কোনো রকম করের অব্যাহতি দেয়া বা কোনো রকম করের পরিবর্তন করা বা কোনো রকম করের নিয়ন্ত্রণ করা, এছাড়াও ভারত সরকার কর্তৃক বিভিন্ন ঋণ গ্রহণ বা ঋণ দেবার ব্যাপারে কিছু সিদ্ধান্ত বা ভারতের সঞ্চিত তহবিল, কিংবা হঠাৎ যদি আমাদের দেশে কিছু আকস্মিক ঘটনা ঘটে, তাহলে সেই টাকা ব্যবস্থা করার জন্য যে আকস্মিক ব্যয় তহবিল, সেখান থেকে যদি কোনো অর্থ দেবার দরকার হয়, তাহলে সেই অর্থ প্রদানের ব্যবস্থা এবং কোনো ব্যয় যদি সঞ্চিত তহবিল থেকে হয়ে থাকে তাহলে তার আয় ব্যয়ের হিসাব, এই সবই কিন্তু একেবারেই অর্থ বিলের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে যুক্ত। তার মানে আমরা দেখে নিলাম যে অর্থ বিল হচ্ছে ভারতবর্ষের অন্তর্ভুক্ত, এবং পার্লামেন্টে যখন আলোচনা হয় তখন সমগ্র অর্থের বিষয়ে যে বিল উত্থাপিত হয় সেটা হচ্ছে অর্থ বিল। যদিও এই অর্থ বিলের বিভিন্ন প্রকারভেদ আছে, সেটা আমি পরবর্তী আলোচনায় আসব, এবং এই আলোচনার মধ্যে থেকে তাহলে আমি অর্থ বিল কাকে বলে এবং তার কোনগুলোকে অর্থ বিলের মধ্যে পড়ে সেইগুলোকে বৈশিষ্ট্যকারে আমি তুলে ধরলাম। তবে এই বৈশিষ্ট্যগুলিকে বলতে গিয়ে বা এই তুলে ধরার মধ্যে দিয়ে কিছু আরেকটু কথা আমি বলতে চাই, এ সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। সেটা হচ্ছে যে কোনো বিলে যদি অর্থ আদায় বা ব্যয়ের উল্লেখ থাকলে সেটাই যে শুধু অর্থ বিল হবে তা কিন্তু নয়, কারণ বাজেট বা ব্যয় বরাদ্দ বিল অর্থ সংক্রান্ত বিল নামে পরিচিত। আবার বিলের সঙ্গে যদি জরিমানা বা কোনো অর্থদণ্ড থেকে থাকে বা কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা স্থানীয় কোনো উদ্দেশ্য সাধনের জন্য কোনো কর স্থাপন, কর নিয়ন্ত্রণ, পরিহার, এগুলোও যদি হয়, তাহলেও কিন্তু সেটা অর্থ বিল বলে গণ্য হবে না। অর্থাৎ কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে যদি কিনা কোনো সন্দেহের বীজ বপিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সকলেই জানি যে সিদ্ধান্ত নেবে একমাত্র লোকসভার স্পিকার। এই বিষয়ে আমাদের কোনো রকম সংখ্যা নেই। এর পরবর্তী স্লাইডে আমি সকলের জন্য তুলে ধরছি
এই অর্থ বিল পাশের পদ্ধতি। এই অর্থ বিল পাশ বিভিন্ন রকমভাবে হতে পারে। যেমন প্রথমত সাধারণ বিল মন্ত্রী অথবা পার্লামেন্টের যে কোনো সদস্য উত্থাপিত করতে পারে, আমরা জানি। কিন্তু অর্থ বিল শুধুমাত্র মন্ত্রী কর্তৃকই উত্থাপিত হয়ে থাকে। এবং সাধারণ বিল যে কোনো কক্ষে কিন্তু উত্থাপিত হতে পারে, কিন্তু অর্থ বিল একমাত্র কিন্তু লোকসভাতেই উত্থাপিত হয়। অর্থ বিলের ক্ষেত্রে আরও কিছু তথ্য জেনে রাখা প্রয়োজন। লোকসভা অর্থ বিলকে একবার ছেড়ে দিলে সেটা 14 দিনের মধ্যে সেটা কিন্তু কোনো কক্ষ তার পক্ষে বা বিপক্ষে মত না দিলে সেটা কিন্তু অটোমেটিকভাবেই সেটা অর্থ বিল পাস হয়ে যাবে এবং সেটা চূড়ান্ত বলে পরিগণিত হয়ে যাবে এবং ধরে নেওয়া হবে বিলটি কিন্তু উভয় পক্ষে গৃহীত হয়েছে বলে। এছাড়াও সাধারণ বিল এবং অর্থ বিলের মধ্যে উভয়ের মধ্যে কিন্তু রাষ্ট্রপতির পূর্বানুমতির প্রয়োজন হয় না, কারণ সাধারণ বিলের জন্য রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন হয় না তুলতে গেলে, কিন্তু অর্থ বিল রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কখনোই কিন্তু লোকসভায় উত্থাপিত হতে পারে না। এটা আমাদের মাথায় রাখা উচিত। রাষ্ট্রপতি সাধারণ বিলগুলি গ্রহণ করতে পারেন এবং প্রত্যাখ্যানও করতে পারেন এবং প্রয়োজনে পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে, কিন্তু কোনোভাবেই অর্থ বিল বিষয়ে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেই, কারণ হচ্ছে সেক্ষেত্রে স্পিকারের কথাই চূড়ান্ত। তবে যদি কি না আমরা এই লোকসভার অর্থ বিল পাশের পদ্ধতি নিয়ে একটু কথা বলি, তাহলে কিন্তু আমরা দেখব ওই সাধারণ বিল পাশের মতোই একই রকম পদ্ধতি কিন্তু চলতে থাকে। সেটা কীরকম না, বিষয়টা হচ্ছে যদি বিলের প্রথম পার্ট আমরা ধরি তাহলে আমরা দেখব যে বিলটা কিন্তু প্রথমে উত্থাপিত হবে এবং বিলটির উত্থাপনের সময় তার শিরোনামটিকে পাঠ করা হবে, মানে যেটাকে টাইটেল বলে আমরা পরিচিতি পাই আমাদের কাছে, এবং বিলটি তারপর সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য প্রস্তাব দেবে এবং সিলেক্ট কমিটি সেগুলোকে আবার পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, দেখে প্রয়োজন মতো সুপারিশ করে লোকসভায় পাঠিয়ে দেবে। এরপরে আমরা যথাবিধি অনুসারে আমরা দ্বিতীয় পার্টের কথা আমরা চিন্তা করব এবং সেই দ্বিতীয় যে পার্ট আছে, মানে দ্বিতীয় পার্ট বা সেকেন্ড রিডিং, যেটা আমার স্লাইডেও দেখা যাচ্ছে সেকেন্ড রিডিং, সেখানে আমরা দেখব যে বিলটির কিন্তু একেবারে চরমভাবে কাটাছেঁড়া হবে। কাটাছেঁড়া বলতে কীরকম না, বিলটির কিন্তু প্রতিটি ধারা উপধারা নিয়ে আলোচনা করা হবে, প্রয়োজনে সংশোধন বা যদি দরকার হয় বা বিনা সংশোধনে প্রত্যেকটি ধারার ওপর কিন্তু ভোট গ্রহণ করা হবে। সব শেষে থার্ড রিডিং বা তৃতীয় পাঠ করা হবে এবং সেক্ষেত্রেও কিন্তু আংশিকভাবে নয়, সামগ্রিকভাবে বিলটির আবার আলোচনা শুরু করতে হবে এবং সব শেষে সামগ্রিক বিলের ওপর একটা ভোটদান পদ্ধতি করতে হবে এবং ভোটদান পদ্ধতি শেষ হলে মেজরিটির ভিত্তিতে সেটিকে কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে কিন্তু পাঠাবো। যাই হোক, তবে এই লোকসভায় যদি বিলটি গৃহীত হয়ে যায় সেটিকে রাজ্যসভায় পাঠানো হবে। তবে অর্থ বিলের ব্যাপারে রাজ্যসভার কিন্তু পাঠানো হলেও তেমন কোনো ভূমিকা থাকে না, কারণ রাজ্যসভা সেটাকে খুব জোর 14 দিন আটকে রাখতে পারে, তার বেশি কিন্তু নয়, কারণ 14 দিন পরে সেটা কিন্তু এমনিতেই উভয় পক্ষে পাশ হয়েছে বলে ধরে নিয়ে সেটাকে ছেড়ে দেওয়া হবে এবং অর্থ বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতেও বাধ্য থাকবে। অর্থ বিল আটকাবার ক্ষমতা কিন্তু কারণ নেই। এর পরবর্তীতে এক্ষেত্রে কিন্তু আমি কিছুটা অর্থ বিলের বৈশিষ্ট্য বলে তারপরে কিন্তু আমি প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আমি শেষ করলাম এবং তৃতীয় পার্ট অর্থ বিল কীভাবে পাস হয়। এর পরের স্লাইডে আমি দেখাচ্ছি ডিফারেন্স বিটুইন মানি বিল এবং আদার ফিনান্স বিল। কারণ অর্থ বিল আমি এর আগেই আলোচনা করলাম যে অর্থ সংক্রান্ত আলোচনা হলেই যে অর্থ বিল হবে তা নয়, সেগুলো বাদেও কিন্তু অন্যান্য বিল থাকে, সেগুলির মধ্যে অর্থ বিল অন্যান্য অর্থ সংক্রান্ত বিল এবং অর্থ বিল
সেই বিষয়ের কিছু তফাৎ আমি তুলে ধরার চেষ্টা করব। যেমন আমি প্রথমেই বলবো সংবিধানের 110 নং ধারার 1 নং ধারা, এবং আমি তোমাদের সামনে তুলে ধরব সংবিধানের 117 নং ধারায়। এখানে কিন্তু অর্থ বিল এবং অর্থ সংক্রান্ত বিলের আলোচনা আছে। অর্থ বিল মানে হচ্ছে যেটা একেবারে লোকসভার স্পিকারের সিদ্ধান্ত মোতাবেক যেটা অর্থ বিলে আখ্যায়িত হয়, আর যেখানে করের আলোচনাও হতে পারে, যেখানে কর নিয়ন্ত্রণ আরও প্রভৃতি নিয়ে আলোচনা হতে পারে, সেই সকল অর্থ সংক্রান্ত বিল নিয়ে এখানে কিন্তু আলোচনা আছে। এবং আমরা দেখব যে অর্থ সংক্রান্ত বিল কিন্তু দু ধরনের, একটা হচ্ছে প্রথম শ্রেণীভুক্ত, একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীভুক্ত। প্রথম শ্রেণীভুক্তটা হচ্ছে সংবিধানের 110-এর 1 নং ধারার অন্তর্ভুক্ত বেশিরভাগ বিষয়, এবং সেখানে মানে বিষয় ছাড়াও সেখানে কিন্তু যদি বেশিরভাগ বিষয়, কারণ এর পাশাপাশি অন্যান্য আর্থিক বিষয়েও কিন্তু ওর সাথে 110-এর 1-এ কিন্তু বলা আছে। দ্বিতীয় শ্রেণীর অর্থ সংক্রান্ত বিলে অর্থ বিলের কোনো বিষয় যুক্ত তেমনভাবে থাকে না। এই শ্রেণীর বিল যখন আইনে পরিণত হবে এবং কার্যকর হবে এবং সেটি যে অর্থ ব্যয় প্রয়োজন হয় তা ভারতের সঞ্চিত তহবিল থেকে ব্যয় করা হয়, এই সমস্ত বিষয়গুলি কিন্তু দ্বিতীয় শ্রেণীর অর্থ বিলের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়, সোজা কথায় বলতে গেলে। তবে প্রথম শ্রেণীভুক্ত বিল এবং দ্বিতীয় শ্রেণীভুক্ত বিলের কিন্তু সাদৃশ্যও রয়েছে। সেটা কেমন না, যেমন এই ধরনের অর্থ বিল কেবল লোকসভায় উত্থাপন করা হয়, মানে লোকসভায় উত্থাপন করা যায়, রাজ্যসভায় নয়। মানে শুধু যে লোকসভাতেই সিদ্ধান্ত উপনীত হবে, বা প্রথম শ্রেণীর অর্থ বিল মানে লোকসভায় মানে প্রথম বিলে অর্থ বিলের সঙ্গে অর্থ বিলের কিছু সাদৃশ্য আছে, মানে অর্থ সংক্রান্ত বিলের। সেটা হচ্ছে মানে অর্থ বিল যেমন লোকসভাতেই চূড়ান্ত, তেমনি প্রথম শ্রেণীভুক্ত অর্থ সংক্রান্ত বিলও কিন্তু লোকসভাতেই তোলা যায়, রাজ্যসভাতে নয়। আবার এছাড়াও কি না, অর্থ বিলের ন্যায় রাজ্যপালের পূর্বানুমতি ছাড়া কিন্তু উত্থাপন করা যায় না, কারণ অর্থ বিল যেমন রাষ্ট্রপতির পূর্বানুমতির প্রয়োজন, তেমনি এই প্রথম শ্রেণীর বিলগুলিতে রাজ্যপালেরও কিন্তু পূর্বানুমতির প্রয়োজন হয়ে থাকে। অর্থ বিল রাজ্যসভা সংশোধন করতে বা প্রত্যাখ্যান করতে পারে না, কিন্তু অর্থ সংক্রান্ত বিল কিন্তু রাজ্যসভার সে অধিকার কিন্তু ভোগ করতে পারে। অর্থাৎ কিছু পার্থক্য আছে, কিছু সাদৃশ্য আমি তুলে ধরলাম। তবে একটু যেটা নিয়ে বলা হলো না সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীভুক্ত অর্থ সংক্রান্ত বিল। সেখানে বলা হচ্ছে যে এই শ্রেণীর বিলে অর্থ বিলের কোনো বিষয় সেইভাবে অন্তর্ভুক্ত থাকে না। মানে অর্থ বিল মানে অ্যাকুইরেট যে অর্থ বিল যেটা স্পিকার কর্তৃক মনোনীত বা সিদ্ধান্ত চূড়ান্ত, সেই রকম অর্থের বিলের সঙ্গে এর কোনো সংযুক্ত থাকে না। এবং এই অর্থ সংক্রান্ত মানে দ্বিতীয় শ্রেণীর অর্থ সংক্রান্ত বিল পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপিত হতে পারে, কারণ আমরা পূর্বে দেখলাম প্রথম শ্রেণীভুক্ত অর্থ সংক্রান্ত বিল শুধুমাত্র লোকসভায়, কিন্তু দ্বিতীয় শ্রেণীভুক্ত বিল যে কোনো সভায় কিন্তু উত্থাপিত হতে পারে। এমনকি রাজ্যসভা তাকে সংশোধনও করতে পারে, আবার প্রত্যাখ্যানও করে দিতে পারে। এবং দ্বিতীয় শ্রেণীভুক্ত অর্থ সংক্রান্ত বিল রাষ্ট্রপতির পূর্বানুমতির দরকার হয়, কারণ এই ধরনের বিল যদি আইনে পরিণত করতে হয় বা কার্যকর করতে হয় তাহলে কিন্তু যে অর্থের প্রয়োজন হবে সেই অর্থ কিন্তু ভারতের সঞ্চিত তহবিল থেকে আসবে। তার জন্য কিন্তু একে রাষ্ট্রপতির অনুমতিটা নিয়ে রাখতে হয়। এই বিষয়টা কিন্তু একটু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে অর্থ বিল এবং অর্থ সংক্রান্ত বিলের মধ্যে একটা সংক্ষিপ্ত তফাৎ আমি তুলে ধরলাম। সবশেষে আজকের আলোচনা এখানেই ইতি করে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।